জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। তোমাদের আমি সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক ক্লাস নেব বলেছি। আজকে আমাদের মেইন ক্লাসের টপিক হলো জল নির্গম প্রণালী অর্থাৎ ড্রেনেজ প্যাটার্ন। এই ড্রেনেজ প্যাটার্ন টপিক থেকে আমরা কি পড়ব? জল নির্গম প্রণালীর বলতে কি বোঝায়, জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রক কি আছে, জল নির্গম প্রণালীর শ্রেণীবিভাগ এবং কোন কোন ভূমিভাগে কোন কোন ভূমিরূপের ওপর কোন ভূতাত্ত্বিক গঠনের ওপর জল নির্গম প্রণালী তৈরি হয় এবং প্রত্যেকটা জল নির্গম প্রণালী শিলাস্তরের গঠন, ভূমিরূপের গঠন এবং ভূতাত্ত্বিক গঠন দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয় সেটা এই ক্লাসে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই জল নির্গম প্রণালী বলতে কি বোঝো। জল নির্গম প্রণালী বলতে বোঝায় যে এমন একটা নদী নকশা যেখানে প্রধান নদী, উপনদী, শাখা নদী তারা এমনভাবে মিলিত হয় যার ফলে কি হয়, একটা জিওমেট্রিক প্যাটার্ন বা জ্যামিতিক রূপ ধারণ করে। এটাকেই বলা হয় কি জল নির্গম প্রণালী। অর্থাৎ প্রধান নদী বলতে পারি আমরা, প্রধান নদী, উপনদী, শাখা নদী, প্রশাখা নদী একটি এমনভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয় যে যা একটি সামগ্রিক জ্যামিতিক মানে জিওমেট্রিক শেপ অর্থাৎ জ্যামিতিক রূপ ধারণ করে। একেই বলা হয় জল নির্গম প্রণালী। ঠিক আছে, এখানে আমরা জানি যে কোনো একটা নদী একটা কোমল শিলার মধ্য দিয়ে প্রবাহিত হয়, ঠিক আছে, যেটা সব থেকে সহজে ক্ষয় করতে পারবে এবং সেই কোমল শিলার মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলো অর্থাৎ প্রধান নদী, উপনদী, শাখা নদী এমনভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয় যে একটা জিওমেট্রিক ফর্ম তৈরি করে, জিওমেট্রিক প্যাটার্ন তৈরি করে। কি করে? জিওমেট্রিক প্যাটার্ন, জিওমেট্রিক প্যাটার্ন জ্যামিতিক রূপ ধারণ করে, যাকেই বলা হয় কি জল নির্গম প্রণালী। ঠিক আছে, কারণ নদী যেখানে কোমল শিলা পাবে সেখানেই ভালো করে কাট করতে পারবে, ক্ষয় করতে পারবে আর সেখান দিয়েই প্রবাহিত হবে। এখানে আমি একটা আঁকছি, এইটা এই এলাকার প্রধান নদী, প্রবাহিত হচ্ছে এইদিকে। ঠিক আছে, এইটা একটা উপনদী, এটা আর একটা উপনদী, এটা এক, এটা দুই, এটা দুই, এইখানে এই নদীর সঙ্গে আর একটা মিলিত হচ্ছে, এটা তিন, এটা আর একটা এই নদীর সঙ্গে মিলিত হচ্ছে, তিন। ঠিক আছে, এটা 2 নম্বর, অর্থাৎ এইটা একটা কি জ্যামিতিক রূপ ধারণ করছে, একটা নকশা তৈরি করছে। এটা 2 নম্বর উপনদী। ঠিক আছে, তাই এইটা একটা কি জল নির্গম প্রণালী আমরা বলতে পারি। ঠিক আছে, এবার জল নির্গম প্রণালী নিয়ন্ত্রক কি আছে আমরা পড়বো এরপরে। কি জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রক? জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রক, এই জল নির্গম প্রণালী কোন একটা জায়গায় ভূতাত্ত্বিক গঠন দ্বারা ভীষণভাবে নিয়ন্ত্রিত হয়। 1 নম্বর যদি বলি, ভূতাত্ত্বিক গঠন, যাকে ইংরেজিতে বলা হয় জিওলজিক্যাল স্ট্রাকচার। এই জিওলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে কি পড়বে? 1 নম্বর পড়বে আমাদের শিলাস্তরের বিন্যাস। শিলাস্তরের বিন্যাস, এই শিলাস্তরের বিন্যাস বলতে কি বোঝায়? কোন একটা জায়গায় যদি কঠিন এবং কোমল শিলা অবস্থান করে তখন নদী কি হয়, এই কঠিন শিলাকে বাদ দিয়ে কোমল শিলা দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ কঠিন শিলা এবং কোমল শিলা পরপর সজ্জিত আছে। ঠিক আছে, কঠিন এবং কোমল শিলা পরপর সজ্জিত আছে এবং
সেই কঠিন শিলাকে এড়িয়ে নরম শিলাস্তরের মধ্য দিয়ে নদী প্রবাহিত হয়। ঠিক আছে, এখানে মনে রাখবে কঠিন এবং কোমল শিলা পরপর সজ্জিত। কঠিন ও কোমল শিলা পরপর সজ্জিত। নদী কি করছে? এই কঠিন শিলাকে অতিক্রম করে নরম শিলা দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, দিয়ে কি হচ্ছে? একটা এমন নদী নকশা তৈরি করছে যেটা আমরা বলতে পারি কি নদী নকশা তৈরি করবে? কঠিন এবং কোমল শিলা পরপর যদি সজ্জিত থাকে, মনে রাখবে এখানে নদী নকশা তৈরি করবে আমরা বলতে পারি যে বৃক্ষরূপী নদী নকশা। ঠিক আছে, বৃক্ষরূপী নদী নকশা। ঠিক আছে, বৃক্ষরূপী নদী নকশা কেমন আমরা পরে ছবিতে আঁকবো। এই বৃক্ষরূপী নদী নকশা কোথায় তৈরি হবে? যে শিলা এরকম যদি ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে থাকে, ঠিক আছে, তারপরে তৈরি হতে পারে সমান্তরাল নদী নকশা। সমান্তরাল নদী নকশা অর্থাৎ কঠিন এবং কোমল শিলা যদি পরপর সজ্জিত থাকে, পর্যায়ক্রমে যদি উন্মুক্তও থাকে, তখন এই দুটো নদী নকশা বিশেষ করে তৈরি হয়। ঠিক আছে, এরপরে আমরা কি পড়ব? এরপরে শিলাস্তরের বিন্যাস হয়ে যাওয়ার পরে আমরা দেখব যে শিলাস্তরের শিলাস্তরের কাঠিন্য। শিলাস্তরের কাঠিন্য। শিলাস্তরের কাঠিন্য মানে যে কোনো শিলা যদি কঠিন হয়, নদী সবসময় আমরা জানি যে দুর্বল শিলাকে অতিক্রম করে যাবে। এরপরে কি হয়? শিলা যখন কোনো একটা জায়গায় ক্ষয় প্রতিরোধ যেটা পার্থক্য থাকে, ক্ষয় প্রতিরোধ ক্ষমতার পার্থক্য থাকে, তখন সেখানে কি হয়? ধরে নাও এখানে আমি বলতে পারি যে গম্বুজ আকৃতির শিলা। গম্বুজ আকৃতির শিলা এইরকম আছে। গম্বুজ আকৃতির শিলা এরকম, এটা গম্বুজ আকৃতির শিলা। ঠিক আছে, যেখানে আমি ইয়েলো কালার রাখছি সেইখানে হলো নরম শিলা। ইয়েলো কালারের সমস্যা হবে, একটু অন্য কালার। হ্যাঁ, লাল কালার যেটা দিয়েছি মনে রাখবে, লাল কালার এটা হলো কঠিন শিলা। ঠিক আছে, আর যেখানে আমি নীল দিচ্ছি সেটা হলো নরম শিলা। এরকম করে কঠিন এবং কোমল শিলা যদি পরপর অবস্থান করে, এটা কোমল শিলা, কঠিন শিলা, তারপরে আবার এটা কোমল শিলা, এরকম কঠিন এবং কোমল শিলা পরপর অবস্থান করছে, তখন কি করবে? নদী কি করবে? উপর থেকে তৈরি হয়ে এই নরম শিলাকে বরাবর এইভাবে নিচের দিকে নামবে। ঠিক আছে, নরম শিলাকে সামনে রেখে নিচের দিকে নামবে। এটাকে বলা হয় কি? অঙ্গুরীয় নদী নকশা। অর্থাৎ শিলাস্তরের কাঠিন্যর মধ্যে আমরা দেখব যদি কোনো একটা জায়গায় শিলার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা পার্থক্য থাকে, ঠিক আছে, ক্ষয় প্রতিরোধ ক্ষমতার পার্থক্য থাকে এবং গম্বুজ আকৃতির শিলা যদি হয় সেটা, তখন কি হবে? নদী ওপর থেকে নিচের দিকে এরকম অঙ্গুরীয় আকারে নেমে আসবে। এখানে কি তৈরি হবে? গম্বুজ আকৃতির শিলাতে তৈরি হবে আমাদের কি তৈরি হবে? অঙ্গুরীয় নদী নকশা। অঙ্গুরীয় নদী নকশা। ঠিক আছে, একটু আগে বললাম কঠিন কোমল শিলা পরপর সজ্জিত যদি থাকে বৃক্ষরূপী তৈরি হবে এবং সমান্তরাল নদী নকশা তৈরি হবে। এবার শিলাস্তরের কাঠিন্যের মধ্যে যদি দেখি গম্বুজ আকৃতির শিলায় যদি কঠিন এবং কোমল শিলা পরপর থাকে, তখন কি হবে? অঙ্গুরীয় নদী নকশা তৈরি হবে। যেখান দিয়ে নদী যাচ্ছে না সেই জায়গাটা হলো কঠিন শিলা, এই জায়গাগুলো হলো কি? কঠিন শিলা। তাই নদী সেগুলোকে অতিক্রম করে অন্য জায়গা দিয়ে আসছে। ঠিক আছে, আর গ্রিন কালার যেটা দেখছো সেটা নদী। এরপরে যদি বলি শিলাস্তরের নতি ও আয়াম। শিলাস্তরের নতি ও আয়াম বলতে বোঝায়, আমরা জানি যে শিলাস্তর যেদিকে হেলে থাকে। শিলাস্তরের নতি বা আয়াম বলতে বোঝায় যে শিলাস্তর, নতি বলতে বোঝায় যেদিকে শিলা স্তরটা হেলে থাকে। শিলাস্তরের নতি অ্যান্ড আয়াম।
এই শিলাস্তরের নতি বা আয়াম অর্থাৎ যেদিকে নতি থাকবে, অর্থাৎ নদীর ঢালটা যেদিকে থাকবে সেই দিকে নদী এগিয়ে যাবে। ঠিক আছে। আর আয়াম মানে আগের দিন বলেছিলাম যে প্রধান নদী তৈরি হয়েছে অর্থাৎ অনুগামী নদী তৈরি হয়েছে, তার সঙ্গে সমকোণে এসে মিলবে যে নদী, যে বরাবর এসে মিলবে। অর্থাৎ এটা যদি শিলাস্তর হয়, এটা শিলাস্তর, এটা শিলাস্তর একটা গঠন, এখান দিয়ে প্রধান নদী বয়ে যাচ্ছে, এটা হলো শিলাস্তরের নতি। নতিটা কোন দিকে আছে? এই দিকে আছে ঢাল, নদীর ঢাল, ভূমির ঢাল এইদিকে, ভূমির ঢাল এইদিকে আছে, তাই নদীটাও এইদিকে যাচ্ছে। এবার এই নদীটা যাচ্ছে এইদিকে, খুব ভালো, যে ভূমির ঢালকে অনুসরণ করে যাচ্ছে, অর্থাৎ নতি। নতি কোন দিকে আছে? এদিকে নতি, এটা হলো শিলাস্তরের নতি। ভূমির ঢালটা যেদিকে যাচ্ছে সেটা হলো শিলাস্তরের নতি। এবার দুই সাইডের অংশ থেকে যদি একটা নদী এইভাবে মিলিত হয়, প্রাথমিক ঢাল না অনুসরণ করে আঞ্চলিক ঢাল অনুসরণ করে, এটাকে বলা হয় আয়াম নদী। গ্রিন কালারে যেটা দেখলে সেটা হলো আয়াম নদী। অর্থাৎ শিলাস্তরের নতি এবং আয়াম অনুসারেও নদী প্রবাহিত হয় এবং কি হয়, কি তৈরি করে, একটা জলনির্গম প্রণালী বা নদী নকশা তৈরি করে। ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি 4 নম্বরে আমরা পাবো কি, শিলাস্তরের ফাটল, দারণ ও চ্যুতি। শিলাস্তরের ফাটল, দারণ ও চ্যুতি, অর্থাৎ শিলাস্তরের ফাটল যেদিকে থাকবে, দারণ যেদিকে থাকবে, সেই দিকেই নদী এগিয়ে যাবে। ঠিক আছে। এখানে আমরা বলতে পারি কি নদী তৈরি হবে, কি নদী নকশা তৈরি হবে, এখানে আয়তাকার নদী নকশা তৈরি হবে। আয়তাকার নদী নকশা তৈরি হবে। অর্থাৎ শিলা যেদিকে ফাটল আছে, দারণ আছে, দারণ মানে ফ্র্যাকচার হয়ে আছে, ঠিক আছে, চ্যুতি মানে ফল্ট হয়ে আছে যে জায়গাগুলোতে, সেইখানেই নদী নকশা তৈরি করবে, আয়তাকার নদী নকশা তৈরি করবে। অর্থাৎ শিলাস্তরের ফাটল, দারণ বরাবর নদী প্রবাহিত হয়ে এই নদী নকশা তৈরি করবে। আমরা আয়তাকার নদী নকশা যখন পড়বো বুঝতে পারবে। ঠিক আছে। এরপরে এটা হলো, এরপরে 5 নম্বরে আমরা বলতে পারি শিলার সছিদ্রতা ও প্রবেশ্যতা। শিলার সছিদ্রতা ও প্রবেশ্যতা, যেখানে শিলার সছিদ্রতা প্রবেশ্যতা বেশি থাকবে, ঠিক আছে, সেখানে ভূপৃষ্ঠের প্রবাহ অনেকটা কমে যাবে। ঠিক আছে, ভূপৃষ্ঠের প্রবাহ অনেকটা কমে যাবে। অর্থাৎ সছিদ্রতা প্রবেশ্যতা যেখানে বেশি শিলায়, সেখানে জল কম প্রবাহিত হবে সার উপর দিয়ে, জলটা কি হবে, মাটির নিচে ঢুকে যাবে। তাই শিলার সছিদ্রতা প্রবেশ্যতা যেখানে কম, কম থাকলে নদী বেশি তৈরি হবে, আর যদি সছিদ্রতা বেশি থাকে, সছিদ্রতা বেশি থাকে, নদী সছিদ্রতা কম থাকলে নদী বেশি তৈরি হবে, আর সছিদ্রতা কম থাকলে নদী বেশি তৈরি হবে, আর সছিদ্রতা বেশি থাকলে নদী কম তৈরি হবে, কারণ জল ঢুকে যাবে ভেতরে। এরপর আছে ভূগঠন। ভূগঠন যদি বলি, ঠিক আছে, ভূগঠন যদি বলি, এখানে ভূগঠন বলতে বোঝাচ্ছে যে একনত ভূগঠন, ঠিক আছে, তারপরে একনত ভূগঠন হতে পারে, গম্বুজ আকৃতির ভূগঠন হতে পারে। ঠিক আছে, সেইখানে কি হবে, ধরে নাও গম্বুজ আকৃতির ভূগঠন, একটা এরকম আগ্নেয়গিরির একটা অংশ, এটা একটা ভূগঠন। তাহলে এখানে নদী যদি তৈরি হয়, নদীগুলো কি হবে, এটা একটা গম্বুজ আকৃতির ভূগঠন, আর এখানে গম্বুজ আকৃতির ভূগঠনের উপরে এরকম একটা সরার মতো তৈরি হয়েছে। তাহলে ভূমির ঢাল অনুসারে নদী যদি তৈরি হয়, সব নদীগুলো কি আসবে, কেন্দ্রের দিকে নেমে আসবে, কেন্দ্রের দিকে নেমে আসবে, তাই না? তাই এটা কি তৈরি করবে, কেন্দ্রমুখী, কেন্দ্রমুখী
কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী তৈরি করবে। ঠিক আছে, আর যদি এরকম ভূগঠন হয়, ভূগঠনটা যদি এরকম হয়, গম্বুজ আকৃতির হয়, মাঝখানটা উঁচু যদি হয়, তাহলে নদী কি হবে? নদী এই পাশ দিয়ে নেমে যাবে, ওই পাশ দিয়ে নেমে যাবে। তাই এটা কি তৈরি করবে? কেন্দ্র বিমুখ। এটা তৈরি করবে কেন্দ্র বিমুখ, কেন্দ্র বিমুখ। এখানে কেন্দ্র বিমুখ নদী নকশা তৈরি হবে। গম্বুজ আকৃতি ভূগঠন মাঝখানটা যদি উঁচু থাকে তবে কেন্দ্র বিমুখ, আর মাঝখানটা যদি সরার মতো থাকে কেন্দ্রমুখী। অর্থাৎ ঢালটা যে যেমন থাকবে, ঢালটা যেমন থাকবে সেরকমই হবে। তারপরে একনত গঠনে, একনত ভূগঠনে অর্থাৎ ভূমির ভাগটা একনত মানে একদিকে হেলে আছে, একনত ভূগঠনে কি নদী নকশা তৈরি হবে? জাফরি রূপী নদী নকশা তৈরি হবে। জাফরি, আমরা জাফরি রূপী নদী নকশা পড়বো তখন দেখতে পাবে জাফরি রূপী নদী নকশা তৈরি হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ভূগঠন। একনত মানে একদিকটা নত থাকবে, ভূমিভাগটা একদিকটা নত থাকবে। এটা কোন দিকে ঢালু? এই দিকটা ঢালু আছে, অর্থাৎ একদিকে নত আছে। ঠিক আছে, তারপরে অর্থাৎ এই কটা হলো কি নদী নকশা নিয়ন্ত্রণের বিভিন্ন উপাদান বললাম। একটা ভূগঠন হয়ে গেল, ভূতাত্ত্বিক গঠন হয়ে গেল আমাদের। ভূতাত্ত্বিক গঠনের মধ্যে কি কি পড়লাম? শিলাস্তরের বিন্যাস, শিলাস্তরের কাঠিন্য, শিলার নতি এবং আয়াম, শিলাস্তরের ফাটল ও দারণ ও চ্যুতি, আর শিলার সছিদ্রতা, প্রবেশতা আর ভূগঠন। ঠিক আছে, এরপরে আছে আমাদের আরেকটা নিয়ন্ত্রক বলতে পারি 2 নম্বর। 2 নম্বর হলো জলের পরিমাণ। জলের পরিমাণ, জল যত বেশি থাকবে সেখানে যদি যত বেশি বৃষ্টি হবে, সেখানে কোন একটা জায়গায় যদি আর্দ্র অঞ্চল হয় সেখানে নদী নকশা ভালো করে তৈরি হবে। আর্দ্র অঞ্চলে যেখানে বৃষ্টি বেশি, নদী নকশা ভালো তৈরি হবে। যেখানে বৃষ্টিপাত কম সেখানে কি হবে? তাহলে আর্দ্র নদী নকশা, আর্দ্র অঞ্চলে নদী নকশা ভালো তৈরি হবে। যেমন আমরা বলতে পারি বৃক্ষরূপী নদী নকশা। ঠিক আছে, বৃক্ষরূপী। তারপরে বলতে পারি আমরা সমান্তরাল, সমান্তরাল নদী নকশা। ঠিক আছে, বৃক্ষরূপী সমান্তরাল নদী নকশা এইগুলো এখানে তৈরি হবে। আর যদি কম বৃষ্টিপাত হয়, মাঝারি বৃষ্টিপাত হয়, আর্দ্র বৃষ্টিযুক্ত অঞ্চল, বৃষ্টিযুক্ত অঞ্চল। আর মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে কি হবে? মাঝারি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে হবে আয়তকার। ঠিক আছে, অর্থাৎ জল যত থাকবে নদী নকশা ভালো তৈরি হবে। ঠিক আছে, আর 3 নম্বর বলতে পারি আমরা ভূ আলোড়ন। ভূ আলোড়নের ফলে কোনো চ্যুতি বা দারণ যদি তৈরি হয় বা শিলাস্তর ফেটে যায় তবেও নদী নকশাকে প্রভাবিত করে। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি যে চ্যুতি বা ফাটল যদি তৈরি হয়, একটু আগে আমরা পড়লাম কি যে চ্যুতি আর ফাটল বরাবর কি তৈরি হচ্ছে? আয়তকার নদী নকশা তৈরি হচ্ছে। তাই ভূগঠন অর্থাৎ ভূ আলোড়ন যদি হয় তবে সেখানে চ্যুতি ফাটল তৈরি হলে আয়তকার নদী নকশা তৈরি হবে। আমাদের নদী নকশার নিয়ন্ত্রক হয়ে গেল। এরপরে আমরা পড়ব কি? এরপরে পড়ব নদী নকশা শ্রেণীবিভাগ। নদী নকশা শ্রেণীবিভাগ এরপরে পড়ব। ঠিক আছে, নদী নকশা শ্রেণীবিভাগ পড়ব। এইখানে জলনির্গম প্রণালী শ্রেণীবিভাগে দেখো যে জলনির্গম প্রণালী ভূমিরূপ দ্বারা নিয়ন্ত্রিত হয়, ভূগঠন দ্বারাও নিয়ন্ত্রিত হয়। আর ভূমিরূপ ভূগঠন দুটো দ্বারাই যেগুলো নিয়ন্ত্রিত হয় তাকে বলা হয় মিশ্র জলনির্গম প্রণালী। ভূমিরূপ দ্বারা নিয়ন্ত্রিত হয় এখানে জলনির্গম প্রণালী হিসাবে আমরা বলতে পারি যে 1 নম্বর তৈরি হয় এখানে চুনট জলনির্গম প্রণালী। ঠিক আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় পিনেট, ইংরেজিতে বলা হয় পিনেট জলনির্গম প্রণালী।
দু নম্বর তৈরি হয় বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। বৃক্ষরূপী জলনির্গম প্রণালী, যেটাকে ডেনড্রিটিক প্যাটার্ন বলা হয়। ডেনড্রিটিক ডেনড্রিটিক প্যাটার্ন। তারপরে এই কটা হলো ভূমিরূপ দ্বারা নিয়ন্ত্রিত হয়, চুনট আর ডেনড্রিটিক, আর ভূগঠন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে কিছু অনেক কটা বেশি হবে। এখানে হবে 1 নম্বর হবে আয়তাকার, আয়তাকার, ঠিক আছে, ইংরেজিতে হলো রেক্ট্যাঙ্গুলার। এটা কোথায় তৈরি হবে? চ্যুতি, চ্যুতি দারণে বেশি হবে, চ্যুতি এবং দারণ যদি বেশি হয় সেখানে হবে। তারপরে আছে জাফরিরূপী, জাফরিরূপী জলনির্গম প্রণালী, যেটাকে ইংরেজিতে বলা হয় ট্রেলিস ড্রেনেজ প্যাটার্ন। এটা কোথায় বেশি হবে? এটা হবে ভাঁজযুক্ত একনততে, এটা হবে বেশি ভাঁজ এবং একনত ভূমিভাগে হবে, ঠিক আছে, ভাঁজ একনততে বেশি হয়। তারপরে আছে এই দুটোই মেন ভূগঠন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক আছে। আর বাকি যেগুলো আছে মিশ্র, সেইগুলো আমি লিখছি। মিশ্র কি কি আছে? মিশ্র অনেক কটা আছে। মিশ্রর মধ্যে আমরা বলতে পারি প্রথম কেন্দ্রমুখী, ঠিক আছে, কেন্দ্রমুখীকে ইংরেজিতে বলা হয় সেন্ট্রিপিটাল, সেন্ট্রিপিটাল। 2 নম্বর আমরা বলতে পারি কেন্দ্র বিমুখ, কেন্দ্র বিমুখকে ইংরেজিতে বলা হয় রেডিয়াল, রেডিয়াল। তারপর আছে সমান্তরাল, ইংরেজিতে বলা হয় প্যারালাল, ঠিক আছে, প্যারালাল, প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন। তারপর আছে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী, অঙ্গুরীয়, ইংরেজিতে বলা হয় অ্যানুলার। তারপরে আছে বর্ষী বা আকশি আকৃতি, বর্ষী বা আকশি আকৃতি, যেটাকে বলা হয় বারবেড জলনির্গম প্রণালী। তারপর আছে হেরিং হাড়, হেরিং হাড়, হেরিং হাড় জলনির্গম প্রণালী, যেটাকে ইংরেজিতে হেরিং বোন বলা হয়। হেরিং বোন বলা হয়। তারপরে আছে বিনুনিরূপী জলনির্গম প্রণালী, বিনুনিরূপী, বিনুনিরূপী, বিনুনিরূপীর ইংরেজি হলো ব্রেডেড, ব্রেডেড ড্রেনেজ প্যাটার্ন। আর লাস্ট নয়, আরও দুটো আরও একটা আছে যেটা বলা হয় জটা জাল রূপী। আর একটা কি? জটা জাল রূপী, জটা জাল রূপী, ইংরেজিতে বলা হয় অ্যানাস্টোমোজিং, অ্যানাস্টোমোজিং। তবে প্রত্যেকটা ভাগ আমি বলে নিলাম, আর একবার তোমাদের বলে নিই।
যে কোনো একটা জায়গায় যদি জলনির্গম প্রণালীকে কোনো ভূতাত্ত্বিক গঠন নিয়ন্ত্রণ না করে তখন সেখানে হবে চুনট এবং বৃক্ষরূপী। এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। আর যদি কোনো একটা জায়গায় ভূগঠন নিয়ন্ত্রণ করে তখন হবে আয়তকার, চ্যুতি বা দারণ দ্বারা হয়। আর জাফরিরূপী হয় ভাঁজ এবং একনত গঠনযুক্ত অঞ্চলে। মিশ্র মানে ভূতাত্ত্বিক ভূগঠন এবং ভূমিরূপ দুটোই নিয়ন্ত্রণ করবে। এখানে আছে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী, কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী, সমান্তরাল জলনির্গম প্রণালী যেটাকে বলে প্যারালাল, পঙ্গরীয় হলো অ্যানুলার, বর্ষি বা আকসি বারবেড, তারপর বিনুনিরূপী বলা হয় ব্রেডেড, হেরিংবোন জলনির্গম প্রণালী, আর জটাজাল রূপী বা অ্যানাস্টোমোজিং জলনির্গম প্রণালী। এবার আমরা প্রত্যেকটা এক এক করে ছোট ছোট করে আলোচনা করব এবং তার ছবিও ড্রয়িং করব। চুনট জলনির্গম প্রণালী কেমন দেখতে হবে আমি ছবিটা আঁকছি, দেখো। যেখানে শিলাস্তর প্রচন্ড দুর্বল, ঠিক আছে, শিলাস্তর যেখানে প্রচন্ড দুর্বল সেখানে সূক্ষ্ম কোণে অনেক নদী এসে পরপর প্রধান নদীর সঙ্গে মিলিত হবে। এটাকে বলা হয় কি চুনট জলনির্গম প্রণালী, ঠিক আছে। এটা হলো চুনট জলনির্গম প্রণালী। এখানে অনেক কটা উপনদী একসঙ্গে এসে এখানে মিলবে, প্রধান নদীর সঙ্গে অনেক কটা উপনদী এখানে এসে মিলবে চারপাশ থেকে। এটাকে বলে চুনট জলনির্গম প্রণালী, ঠিক আছে। নদীর গতিবেগ কোন দিকে? এই দিকে। এটা হলো চুনট জলনির্গম প্রণালী। এখানে কি জন্য হলো? এখানে অনুভূমিকভাবে, প্রথম পয়েন্ট মনে রাখবে, অনুভূমিকভাবে শায়িত, অনুভূমিকভাবে শায়িত সমধর্মী শিলা, অনুভূমিকভাবে শায়িত সমধর্মী শিলা। আর একটা মনে রাখবে এখানে কি হবে, যে শিলাস্তর খুব দুর্বল হয়। এখানে শিলাস্তর খুব দুর্বল, তাই চারপাশ থেকে যেখান থেকে জল পায় সেখানে একটা নদী তৈরি হয়, ঠিক আছে। উপনদীগুলো এখানে কি হয়? উপনদীগুলো সূক্ষ্ম কোণে মিলিত হয়, সূক্ষ্ম কোণে মিলিত হয় প্রধান নদীর সঙ্গে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির নিচে কোণকেই সূক্ষ্মকোণ বলা হয়। আমরা এখানে কি হবে, একটা যৌগিক পাতায় পরিণত হবে, ঠিক আছে। যৌগিক পাতার মতো লাগবে দেখতে, পাতায় যেমন শিরা উপশিরা দেখা যায় সেরকম ভাবেই এটাও মনে হবে, ঠিক আছে। আর এটা কোন নদীতে হতে পারে? ভারতের হিমালয়ের দক্ষিণ প্রান্তের তরাই অঞ্চলে দেখা যেতে পারে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি নর্মদা, চম্বল অববাহিকায়, নর্মদা এবং চম্বল নদী অববাহিকায় দেখা যায়। আর হতে পারে ভারতের হিমালয়ের দক্ষিণ প্রান্ত অঞ্চলে, হিমালয় দক্ষিণ প্রান্ত তরাই অঞ্চলে এমন নদী নকশা দেখা যায়, ঠিক আছে। যেমন তেমন দিক থেকে নদী এসে এরকম ভাবে মিলিত হবে, ঠিক আছে। যেহেতু এখানে অনেকটা দুর্বল শিলা তাই এখানে এরকম নদী নকশা তৈরি হবে, অর্থাৎ প্রায় বৃক্ষরূপীর মতোই, ঠিক আছে। কিন্তু বৃক্ষরূপী নয়, এখানে কি হবে, অনেক কাছাকাছি প্রধান নদী উপনদী মিলিত হবে, ঠিক আছে। এরপরে আমাদের 2 নম্বর নদী নকশা হলো, আর এখানে মনে রাখবে অনুভূমিকভাবে শায়িত সমধর্মী শিলা আর শিলাস্তর খুব দুর্বল। এই পয়েন্টটা ভীষণ মনে রাখবে, শিলাস্তর খুবই দুর্বল। আর এরপরে আছে বৃক্ষরূপী জলনির্গম প্রণালী, বৃক্ষরূপী জলনির্গম প্রণালী যেটাকে ইংরেজিতে বলা হয় ডেনড্রিটিক। এখানে ছবিটা কেমন হবে? এখানে সমধর্মী শিলায় এই নদী নকশা তৈরি হবে। সমধর্মী শিলা, এটা একটা প্রধান নদী এই এলাকায়, এটা প্রধান নদী এই এলাকায়, এখান থেকে এরকম একটা উপনদী এসে মিলবে। এটা হলো 1 নম্বর প্রধান নদী, যেটা 1 নম্বর দিলাম। 2 নম্বর হলো উপনদী, 3 নম্বর হলো
2 নম্বরের উপনদী, ঠিক আছে। এইরকম করে নদী এসে এখানে মিলিত হবে, বোঝা গেছে। এটাকে বলা হয় বৃক্ষরূপী জলনির্গম প্রণালী। আমি যেটা 1, 2 করলাম এগুলো হলো স্ট্রিম অর্ডার, ঠিক আছে। এই 1, 2, 3 এগুলো হলো স্ট্রিম অর্ডার, ঠিক আছে। অর্থাৎ 1 নম্বর প্রথমে তৈরি হয়েছে, 2 নম্বর তারপরে, এবং 2 নম্বরের সঙ্গে যে নদীগুলো মিশেছে তাদেরকে বলছে 3 নম্বর। এটা হলো বৃক্ষরূপী নদী নকশা, ঠিক আছে। গাছের ডালপালার মতো লাগবে, এটা গাছের শাখা প্রশাখার মতো লাগবে। আর এই নদী সমধর্মী শিলায় দেখা যাবে, ঠিক আছে। বেশিরভাগ সারা পৃথিবীতে এই নদী নকশায় দেখা যায়। তাহলে এটা গাছের ডালপালার মতো লাগবে, ডালপালার মতো লাগবে, ঠিক আছে। আর এখানে মনে রাখবে যে সমধর্মী গঠন গ্রথন প্রবেশতা যুক্ত অঞ্চলে তৈরি হবে। এখানে কোনো ভূতাত্ত্বিক নিয়ন্ত্রণ নেই। ভূতাত্ত্বিক পরীক্ষায় এই প্রশ্ন আসতে পারে যে ভূতাত্ত্বিক নিয়ন্ত্রণ নেই, এখানে ভূতাত্ত্বিক কোনো নিয়ন্ত্রণ নেই। সমধর্মী শিলায় তৈরি হবে, সমধর্মী শিলা, অর্থাৎ প্রবেশতা, তারপরে কাঠিন্য, এগুলো সবই ইত্যাদি সবই সমান, ঠিক আছে। আর এটাই কি হবে বলতে পারো যে সমধর্মী পাললিক শিলায় তৈরি হতে পারে, সমধর্মী পাললিক শিলায় তৈরি হতে পারে, বা দুর্বল যদি গ্রানাইট শিলা হয়, ঠিক আছে, দুর্বল গ্রানাইট শিলাতেও তৈরি হতে পারে। নদীগুলো সূক্ষ্ম কোণে মিলিত হবে, উপনদী, খুব ভালো রকম ভাবে মনে রাখবে, উপনদী সূক্ষ্ম কোণে মিলিত হবে, মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি কোণে, অর্থাৎ 90 ডিগ্রি কোণে নয়, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির কম, 90 ডিগ্রির কম, ঠিক আছে। এই কোণে যদি যুক্ত হয় তখন তাকে সূক্ষ্ম কোণ বলা হয়। এখানেও সেম 90 ডিগ্রির কম হবে এটা, 90 ডিগ্রি হয়ে গেলে তো সমকোণ হয়ে গেল। এরপরে এইটুকু মনে রাখলে এখান থেকে হবে। সারা পৃথিবীতে বেশিরভাগ এটাই দেখা যায়, বেশিরভাগ এই নদী নকশায়, এই নদী নকশায় বেশি গড়ে ওঠে। তারপরে আরেকটা মনে রাখবে পয়েন্ট, কি পয়েন্ট, যে কোন কোন নদীতে দেখা যায়। ভারতের দক্ষিণ ভারতের নদী গোদাবরী, গোদাবরী দক্ষিণ ভারতের গঙ্গা, দৈর্ঘ্যের সঙ্গে তুলনা করে, গঙ্গা নদীর দৈর্ঘ্যের সঙ্গে তুলনা করে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। এখানে দেখা যাবে কৃষ্ণা নদীতেও দেখা যায়, কাবেরী নদীতেও দেখা যায়, ঠিক আছে। মহানদী অববাহিকাতেও দেখা যায়, ঠিক আছে। কাবেরীও দক্ষিণ ভারতের গঙ্গা পবিত্রতার সঙ্গে তুলনা করে বলা হয়। আর গাঙ্গেয় সমভূমির জলনির্গম প্রণালী, গাঙ্গেয় সমভূমির জলনির্গম প্রণালী এর উদাহরণ, ঠিক আছে। আমাদের 3 নম্বর জলনির্গম প্রণালী এরপরে আসবে, যেটা কি এই দুটো ভূতাত্ত্বিক গঠন অনুসারে হয়ে গেল, ভূতাত্ত্বিক গঠন বলছি, ভূমিরূপের গঠন অনুসারে হলো, ঠিক আছে। এরপরে আমাদের আসবে কি, যে বি, অর্থাৎ ভূতাত্ত্বিক
বা ভূগঠন নিয়ন্ত্রিত বলতে ভালো হবে, ভূগঠন নিয়ন্ত্রিত নদী নকশা। ঠিক আছে, নদী নকশা, ভূতাত্ত্বিক ভূগঠন নিয়ন্ত্রিত নদী নকশা। এর মধ্যে প্রথমে আসবে আয়তকার আয়তকার নদী নকশা, যেটাকে ইংরেজিতে বলা হয় রেক্ট্যাঙ্গুলার নদী নকশা। এটা কোথায় তৈরি হবে মনে রাখবে, যে এইখানে নদীগুলো, ছবিটা আঁকি তবে বুঝতে পারবে ছবিটা কেমন হবে। এখানে এইগুলো এক একটা কঠিন শিলা, ঠিক আছে, এইগুলো এক একটা কঠিন শিলা, যেগুলো আঁকছি সেইগুলো মোটামুটি এক একটা কঠিন শিলা ভেবে নাও। ঠিক আছে, কঠিন শিলাকে অ্যাভয়েড করে এই নদীগুলো সামনের দিকে এগিয়ে যাবে। এইগুলো এক একটা কি কঠিন শিলা। এবার কঠিন শিলা বরাবর নদী এগিয়ে যাবে। দেখো, এইখান থেকে একটা নদী এই বরাবর যাচ্ছে, ঠিক আছে, নদী এই দিকে যাচ্ছে, এর সঙ্গে একটা নদী এইভাবে মিলিত হলো, এর সঙ্গে একটা নদী এইভাবে মিলিত হলো, আর আলাদা কালার দিই তাহলে ভালো হবে। একটা প্রধান নদী এটা চলে গেল এখান দিয়ে, ঠিক আছে, আর এখান থেকে উপনদীগুলো এরকম করে মিশছে। সামগ্রিকভাবে এটা কেমন লাগছে, আয়তকারের মতোই লাগছে। ঠিক আছে, বোঝা গিয়েছে। আবার এখান দিয়ে একটা নদী যেতে পারে এইভাবে। এইভাবে যে নদী নকশা তৈরি হবে তাকেই বলা হয় কি, তাকেই বলা হচ্ছে আমাদের আয়তকার নদী নকশা। ঠিক আছে, এটাকেই বলা হয় আয়তকার নদী নকশা। বেশ, এবার কোথায় তৈরি হবে মনে রাখবে, সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে চ্যুতি গঠন অঞ্চলে তৈরি হবে। চ্যুতি, আগেও বললাম যে দেখতে আয়তকারের মতো লাগবে, আর এগুলো নদী, উপনদী সমকোণে মিলিত হবে, সমকোণে মিলিত হবে। দেখতে পাচ্ছ সমকোণে কেন মিলিত হচ্ছে বলছি, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে কেন সমকোণে মিলছে। উপনদীগুলো সমকোণে মিলিত হচ্ছে, এই যে এইগুলো তো সমকোণে মিলিত হয়েছে, তাই না, নদীগুলো সমকোণে মিলিত হচ্ছে। তারপরে মনে রাখবে কি, মনে রাখবে যে যেখানে ফ্র্যাকচার অর্থাৎ চ্যুতি বা ফাটল অনুসরণ করেই সমকোণে তো মিলিত হচ্ছে, চ্যুতি বা ফাটল এটা অবশ্যই সমকৌণিক, সমকোণিক চ্যুতি বা ফাটল অনুসরণ করে সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, তারপরে সামগ্রিকভাবে এটা কেমন দেখতে হয়, আয়তকার দেখতে হয়, আয়ত ক্ষেত্রের মতো দেখতে হয়। ঠিক আছে, আয়তকার ওর জন্যই বলছে। তবে এখানে যেখানে কোমল শিলাগুলো আছে সেই বরাবরই কিন্তু নদীগুলো যাচ্ছে, অর্থাৎ এই যে এটা কোমল শিলা বরাবর যাচ্ছে। ঠিক আছে, সবকটাই কোমল শিলাকে অনুসরণ করে চ্যুতি বা দারণ বরাবরই প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এরকম কঠিন শিলাগুলো অবস্থান করছে এই জায়গাতে, এই জায়গাতে কঠিন শিলা অবস্থান করছে। এগুলো সবকটা কঠিন শিলা, আর এই কঠিন শিলাকে অ্যাভয়েড করে নদীগুলো কোথায় যাচ্ছে, দারণ এবং চ্যুতিকে ফলো করে এগিয়ে যাচ্ছে। এরপর আমাদের আছে জাফরিরূপী নদী নকশা, যেটা ভূগঠন দ্বারা নিয়ন্ত্রিত জাফরিরূপী নদী নকশা। বেশ, জাফরিরূপী নদী নকশা, জাফরিরূপী
নদী নকশা। এই জাফরিরূপী নদী নকশাকে ইংরেজিতে বলে ট্রেলিস প্যাটার্ন। এটা কোথায় তৈরি হবে মনে রাখবে, এটা দেখতে কেমন, এখানে কঠিন এবং কোমল শিলা যদি থাকে তবে নদী সেই কোমল শিলাকে অনুসরণ করেই যাবে। ঠিক আছে, আর অবশ্যই এটা মনে রাখবে, ছবিটা আঁকছি দেখো, তবেই বুঝতে পারবে। এখানে এর আগেরটা আমরা কি দেখলাম, যে একটা ভূমিভাগ, সেখানে ফাটল আছে, এটা একটা ভূমিভাগ, তার মাঝখানে যে গ্যাপ গুলো সেগুলো মনে রাখবে ফাটল। ঠিক আছে, এই ফাটলকে বাদ অনুসরণ করেই নদীর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এখানেও এরকম এরকম কঠিন শিলা অবস্থান করছে, এরকম কঠিন শিলা এরকম এক এক জায়গায়, এগুলো কঠিন শিলা। ঠিক আছে, এই কঠিন শিলাকে বাদ দিয়ে নদী কেমন করে যাবে, নদী কঠিন শিলাকে অ্যাভয়েড করে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এরকম করে এঁকে বেঁকে প্রবাহিত হবে। ঠিক আছে, এটাকেই বলা হয় কি, জাফরিরূপী নদী নকশা। বোঝা গেছে, এই যে এইগুলো সবকটাই কি কঠিন শিলা, এগুলো কঠিন শিলা, এই কঠিন শিলাকে অ্যাভয়েড করে নদী এগিয়ে যাবে, আর অবশ্যই ভাঁজযুক্ত অঞ্চলে যাবে। ঠিক আছে, ভাঁজযুক্ত একনত গঠনযুক্ত অঞ্চলেই এটা প্রবাহিত হবে। এইখানে এইগুলো কি কঠিন শিলা, এগুলো বা রেজিস্ট্যান্ট রক্স। এখানে আমরা বলতে পারি যে ভাঁজযুক্ত অঞ্চলে যাবে, ভাঁজযুক্ত প্লাস বা একনত গঠনযুক্ত অঞ্চলে। ঠিক আছে, 2 নম্বর, এখানে কি হবে, এই নদী নকশা ভূভাগে যদি পরস্পর সমান্তরালে কঠিন ও নরম শিলা অবস্থান করে তবে তৈরি হবে। ঠিক আছে, কঠিন ও নরম শিলা যদি পরপর অবস্থান করে। পরস্পর কঠিন ও নরম শিলা অবস্থান করলে হবে। ঠিক আছে, আর এটা কি হবে, প্রধান নদীর সঙ্গে এইগুলো সমকোণে মিলবে। এখানে আমার বাঁক হয়ে গেছে, কিন্তু বিষয়টা একটু ভালো করে দেখো, আমি আর একবার আঁকছি, যে এটা কিন্তু সমকোণে মিলবে। ঠিক আছে, আরেকবার আঁকছি, ছবিটা একটু ভুল হয়েছে, আরেকবার এঁকে দেখাই, সমকোণে মিলবে। ছবিতে দেখে মনে হচ্ছে সমকোণে মিলছে না, কিন্তু সমকোণে মিলবে। এটা কঠিন শিলা, এরকম কঠিন শিলা আছে, এরকম একটা জায়গা, এখান দিয়ে একটা নদী এরকম করে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তারপরে এখান দিয়ে একটা নদী এখানে এসে মিলল, তারপরে আর একটা নদী এরকম করে এসে এখানে মিলল, এখান থেকে এসে এইভাবে মিলল এটা, অর্থাৎ এগুলো কি সবকটাই সমকোণে মিলছে। এটাকেই বলা হচ্ছে কি, এটাকেই বলা হচ্ছে যে জাফরিরূপী নদী নকশা। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে জাফরিরূপী নদী নকশা। আর সবকটা এগুলো কি কঠিন শিলা। ঠিক আছে, এটা কিন্তু আলাদা, এটা আয়তকার রূপ নিচ্ছে, এটাও সমকোণে মিলছে। এটা কি চ্যুতি এবং দারণ থাকবে, মনে রাখবে, বিশেষ করে চ্যুতি এবং দারণ বরাবর যাবে বা ফাটল বরাবর যাবে। আর এখানে কি
ভাঁজযুক্ত একনত গঠনযুক্ত অঞ্চলে হবে, আর পরস্পর কঠিন ও নরম শিলা অবস্থান করলে এটা সামনের দিকে যাবে। ঠিক আছে, ভাঁজযুক্ত প্লাস একনত গঠনযুক্ত অঞ্চল প্লাস কঠিন ও নরম শিলা এখানে কি থাকবে, পরস্পর সমান্তরালে থাকবে। বোঝা গেছে? বেশ। এই আয়তকার নদী নকশার উদাহরণ দেওয়া হয়নি, উদাহরণটা কি হবে? উদাহরণটা হবে এখানে মনে রাখবে বেতুয়া এবং সোন। আমাদের ভারতের বেতুয়া ও সোন নদীতে এরকম নদী নকশা তৈরি হয়েছে। জাফরিরুপি কোথায় তৈরি হয়েছে? জাফরিরুপি মনে রাখবে যে দক্ষিণ ভারতের কৃষ্ণা অববাহিকায় কিছুটা দেখা যায়। দক্ষিণ ভারতের কৃষ্ণা অববাহিকায়। ঠিক আছে, আর ভাঁজযুক্ত এটা আরেকটা তোমাদের বলছি পয়েন্ট, সেটা মনে রাখবে যে এই নদী কোথায় তৈরি হবে? এটা আয়াম এবং শিলাস্তরের আয়াম এবং নতি এই নদী নকশার প্রধান নিয়ন্ত্রক। নতি এবং আয়াম প্রধান নিয়ন্ত্রক। নতি আয়াম মানে এর আগে আমি পড়িয়ে দিয়েছি। বেশ, এরপরে আমাদের আছে যে সব থেকে সোজা একটা জলনির্গম প্রণালী, যেটাকে বলা হয় কি, যে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। 2 নম্বর পয়েন্ট আমাদের হবে কেন্দ্রমুখী। 2 নম্বর বলছে এগুলো সবকটা হবে কি মিশ্র মিশ্র জলনির্গম প্রণালী। সেখানে ভূমিরূপ প্লাস কি থাকবে, ভূগঠন দুটোই নিয়ন্ত্রণ থাকবে। ঠিক আছে, কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী, যেটাকে ইংরেজিতে বলা হয় সেন্ট্রিপিটাল জলনির্গম প্রণালী। এখানে কি হবে, কোন একটা জায়গায় যদি এখানে ছবি আঁকি তবেই বুঝতে পারবে। এইরকম কোন একটা জায়গায় যদি সরার মতো ভূমিভাগ অবস্থান করে, সরা, ঠিক আছে, এরকম সরার মতো ভূমিভাগ যদি অবস্থান করে, তখন নদী চারপাশ থেকে একটা কেন্দ্রের কাছে এসে মিলবে। এরকম করে কেন্দ্রের কাছে এসে মিলবে। এটাকে বলা হয় কি কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। কোথায় তৈরি হয়? কোন একটা জায়গা দেখা গেল যে অগ্নুৎপাতের ফলে ক্যালডেরা হ্রদ তৈরি হয়েছে, ক্যালডেরা হ্রদ সেখানে এরকম তৈরি হতে পারে। ঠিক আছে, ক্যালডেরা অগ্নুৎপাতের বা জ্বালামুখের অংশে এরকম সরার মতো তৈরি হলে এটা তৈরি হবে। ঠিক আছে, সাধারণত অবনমিত নিম্নভূমিতে এটা তৈরি হয়। মনে রাখবে এখানে একটা কথা মনে রাখলেই হবে, অবনমিত নিম্নভূমি, অধোভঙ্গ, অবনমিত নিম্নভূমি অধোভঙ্গ, তারপরে হ্রদ বা আগ্নেয়গিরি জ্বালামুখ, আগ্নেয়গিরির জ্বালামুখ বা শৃঙ্খল। কাস্ট ভূমিরূপে আমরা জানি যে শৃঙ্খল তৈরি হয়, সেই শৃঙ্খলে এটা হবে। ঠিক আছে, খুব সোজা। এটা ভারতের দেরাদুন উপত্যকা এবং সম্বর হ্রদে এরকম দেখা যায়। ভারতের দেরাদুন উপত্যকা এবং সম্বর হ্রদ, রাজস্থানের যে সম্বর হ্রদ আছে সেটা ভারতের সব থেকে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, সেখানে এটা দেখা যায়। এরপর আছে কেন্দ্র বিমুখ, এর ঠিক উল্টোটা। কেন্দ্র বিমুখ কিভাবে হবে? কেন্দ্র বিমুখ হবে, এটা যদি আরেকটা ছবি আঁকি, এখানে এরকম হবে ছবিটা এখানে
আর একটা এরকমও আঁকতে পারো তোমরা। এখানে এই দিক থেকে নদী আসছে, এই দিক থেকে নদী আসছে, নদী আসছে, এটা কি কেন্দ্রের দিকে আসছে। তবে এখানে কি তৈরি হয়েছে, একটা হ্রদ তৈরি হয়েছে, এই জায়গা বরাবর একটা হ্রদ তৈরি হয়েছে। ঠিক আছে, মাঝখানে একটা কি তৈরি হয়েছে, হ্রদ। এটাও একটা ছবি আঁকতে পারো। বেশ, এটা হলো কেন্দ্রমুখী। এরপর আছে কেন্দ্র বিমুখ। কেন্দ্র বিমুখ হলো ইংরেজিতে বলা হয় সেন্ট্রিফিউগাল বা রেডিয়াল। রেডিয়াল এখানে কি হবে, এখানে উঁচু জায়গা, কোন একটা জায়গা, এখানে ছবিটা আঁকি, কোন একটা উঁচু জায়গা, গম্বুজ আকৃতির কোনো জায়গা, সেখান থেকে ধরে নাও এটা উঁচু জায়গা, এটা হলো সব থেকে উঁচু জায়গা, এখান থেকে নদী কি হবে, চারপাশে এইভাবে নেমে যাবে। এটাকে বলা হয় কেন্দ্র বিমুখ নদী নকশা। ঠিক আছে, চারপাশে নেমে যাবে। বা এরকম উঁচু ভূমিভাগ, এরকম ছবি আঁকতে পারো। এইখানে এই বরাবর একটা নদী নেমে যাচ্ছে, এই বরাবর নামছে, এই বরাবর চারপাশে ছড়িয়ে যাচ্ছে, এটাকেই বলা হয় কেন্দ্র বিমুখ, যেখানে কি হয় কেন্দ্র থেকে দূরের দিকে সরে যায় নদীগুলো। ঠিক আছে, যেখানেই থাকবে এরকম হতে পারে, বোঝা গেছে। তবে এখানে কি কোন শিলায় তৈরি হবে, ঊর্ধ্বভঙ্গে তৈরি হবে, ভাঁজের ঊর্ধ্বভঙ্গের নদী নকশায় এমন হবে, এমন জলনির্গম প্রণালী তৈরি হবে। সোজা, তেমন কঠিন কিছু নেই। এখানে উদাহরণ হিসাবে আমি বলতে পারি যে অমরকণ্টক মালভূমি থেকে, অমরকণ্টক মালভূমি থেকে, মনে রাখবে অমরকণ্টক, অমরকণ্টক মালভূমি থেকে কোন কোন নদী নেমেছে, নর্মদা, সোন, নর্মদা, সোন, জহিলা, অর্ক। অর্থাৎ অমরকণ্টক একটা কি এরকম কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালী তৈরি করেছে। ঠিক আছে, ভারতের একটা উদাহরণ। তারপর ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড় ও হাজারিবাগ মালভূমিতেও এরকম কেন্দ্র বিমুখ জলনির্গম প্রণালী তৈরি করেছে। ঠিক আছে, এরপরে আছে 3 নম্বর সমান্তরাল জলনির্গম প্রণালী। সমান্তরাল জলনির্গম প্রণালী, যেটাকে ইংরেজিতে বলা হয় প্যারালাল ড্রেনেজ প্যাটার্ন। ঠিক আছে, এখানে কি হবে, এখানে এখানে খাড়া ঢালু মালভূমি ও পর্বতের ভৃগু ঢালে নদীগুলো কোনো রকম বাঁক তৈরি না করে নিচের দিকে নেমে আসবে। এটা একটা একটা ভূমিভাগ, যেখানে কি হবে, নদীগুলো, ধরে নাও নদীগুলো এবার কি হবে, এই বরাবর, একদম এই বরাবর এরকম নিচের দিকে নেমে যাবে। এটাকে বলা হয় সমান্তরাল জলনির্গম প্রণালী। যেখান দিয়ে নদী যাচ্ছে মনে রাখবে সেই জায়গাতে নরম শিলা আছে, তাই সেখান দিয়ে যাচ্ছে। বোঝা গেছে, পরস্পর সমান্তরাল চ্যুতি এবং পরস্পর নরম ও কঠিন শিলা ক্রমান্বয়ে সমান্তরালে যদি থাকে তবে এটা তৈরি হবে। ঠিক আছে, এইভাবে নিচের দিকে নামবে, তখন এই নদীগুলো আবার এরকম একটা প্রধান নদীর সঙ্গে মিলতেও পারে। ঠিক আছে, প্রধান নদীর সঙ্গেও মিলতে পারে। এটাকে বলা হয় কি সমান্তরাল জলনির্গম প্রণালী। কোথায় তৈরি হবে বললাম, এক, খাড়া ঢালু মালভূমি, মালভূমি, ঠিক আছে, প্লাস পর্বতের ভৃগু ঢালুতে। ভৃগু ঢালু মানে কি এরকম হঠাৎ করে ঢালে, অর্থাৎ হঠাৎ করে ঢাল নেমে আসছে, ভৃগু ঢালুতে তৈরি হবে। আর নরম ও কঠিন শিলা যদি, তারপর আরেকটা বলি, পরস্পর সমান্তরাল চ্যুতিতে তৈরি হবে, পরস্পর সমান্তরাল চ্যুতি,
পরস্পর সমান্তরাল চ্যুতিতে তৈরি হবে। নরম এবং কঠিন শিলা ক্রমান্বয়ে সমান্তরালভাবে ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকলে তবেই এই নদী তৈরি হবে। এখানে মনে রাখবে যে আর্দ্র ঋতু ছাড়া প্রায় জল থাকে না। ঠিক আছে, তাই নদীগুলো কি বলতে পারি? নদীগুলো অনিত্যবহ। বোঝা গেছে? উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, ভারতের পশ্চিমঘাটের পশ্চিম ঢাল। ঠিক আছে, তারপরে নীলগিরি পর্বতের পূর্ব ঢাল, নীলগিরি পর্বতের পূর্ব ঢাল, শিবালিক পর্বতের দক্ষিণ ঢাল, বিন্ধ্য পর্বতের ভৃগু ঢাল, ছোটনাগপুর মালভূমির খারাপ ভৃগু ঢালে এগুলো তৈরি হয়েছে। এরপরে আমাদের আছে 4 নম্বরে আছে যে অঙ্গুরীয় নদী নকশা। অঙ্গুরীয় নদী নকশা কোথায় তৈরি হবে? যদি কোনো একটা জায়গায় কঠিন এবং কোমল শিলা, গম্বুজাকৃতি গঠনে কঠিন এবং কোমল শিলা অবস্থান করে। কেমন করে? আমি ছবিটা আঁকি, দেখো। এটা একটা ভূমিভাগ, উঁচু পাহাড়ি এলাকা। এখানে কি হবে? যদি এখানে কঠিন শিলা এইটা এইভাবে অবস্থান যদি করে, কঠিন শিলা যদি এরকম অবস্থান করে চারপাশে, তখন নদী কি করবে? নদী কঠিন শিলাকে অ্যাভয়েড করে ঘুরতে ঘুরতে নিচের দিকে নামবে। গম্বুজাকৃতি গঠনে নরম এবং চারপাশে নরম এবং দুর্বল শিলা যদি থাকে, সেখানে এরকম হয়, অর্থাৎ এইভাবে ঘুরতে ঘুরতে নিচের দিকে নামবে। ঠিক আছে, নীল কালারের যেটা আঁকছি সেটা হলো নদী, ধরে নাও। এরকম করে নিচের দিকে নামবে। এটাকে বলা হয় কি? অঙ্গুরীয় জলনির্গম প্রণালী। গোল আংটি আকৃতির মতো বাইরের দিকে চারিদিকে ছড়িয়ে পড়ে। আংটির মতো বাইরের দিকে চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তারপরে এটা কোথায় তৈরি হবে? গম্বুজ গঠনের ঊর্ধ্বভঙ্গে নরম ও দুর্বল শিলা দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চলে এটা হয়। তাহলে নদীগুলো কি? নদীগুলো দুর্বল শিলাকে অতিক্রম করে চারপাশে নেমে আসে। দুর্বল শিলাকে অতিক্রম করেই হবে। বোঝা গেছে? এটাকেই বলা হয় অঙ্গুরীয় নদী নকশা। এখানে আর তেমন লিখলাম না। অঙ্গুরীয় নদী নকশা গম্বুজ আকৃতি গঠনে তৈরি হবে। কঠিন এবং কোমল শিলা কেমন করে থাকবে? এখানে কঠিন কোমল শিলা যদি থাকে, তবে বৈষম্যমূলক ক্ষয়কার্য দ্বারা হবে। ঠিক আছে, গোল আংটির মতো চারপাশে ছড়িয়ে পড়বে। গোল আংটির মতো চারপাশে ছড়িয়ে যাবে। এরপরে আমাদের আছে বর্ষি বা আকসি নদী নকশা 5 নম্বরে।
আমি ছবি আঁকছি, দেখো বড়শি বা আকশি কেমন হবে। এইখানে বড়শি বা আকশি, বারবেড, এখানে কি হবে যে একটা নদী এইদিকে প্রবাহিত হচ্ছে, এইদিকে প্রবাহিত হচ্ছে, এইদিকে, ঠিক আছে। তারপরে কোনো নদী এই বরাবর থেকে গিয়ে এইভাবে মিলিত হলো, এই বরাবর গিয়ে এইভাবে মিলিত হলো, আলাদা কালার দিই, হ্যাঁ এইভাবে গিয়ে এইভাবে মিলিত হলো, এটাকে বলা হয় বড়শি বা আকশি নদী নকশা। আর প্রধান নদীটা কোন দিকে যাচ্ছে, প্রধান নদীটা কিন্তু এইদিকে যাচ্ছে, এটাকে বলা হয় বড়শি বা আকশি নদী নকশা, ঠিক আছে। কোথায় কোথায় দেখা যায়, ইন্দ্রাবতী নদী, উদাহরণ পরে বলছি, আগে বলে নিই। এখানে কি হবে, অভ্যন্তরীণ ভূগঠনের সঙ্গে কোনো সামঞ্জস্য থাকে না, এখানে অভ্যন্তরীণ ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য থাকে না, অভ্যন্তরীণ ভূগঠনের সঙ্গে সামঞ্জস্য থাকে না। 2, ভূভাগ তির্যকভাবে হেলে গেলে, ভূভাগ তির্যকভাবে হেলে গেলে বা নদী গ্রাস হলে, নদী গ্রাস আমি পরে বোঝাবো, এমন তৈরি হয়, এমন নদী নকশা তৈরি হয়, ঠিক আছে। আর এটা নদী সঙ্গমে উপনদীটি তীক্ষ্ণ বাঁকের সৃষ্টি করে, নদী সঙ্গমে নদী সঙ্গমে উপনদী তীক্ষ্ণ বাঁক সৃষ্টি করে, তীক্ষ্ণ বাঁক সৃষ্টি করে, ঠিক আছে। এরপরে 6 নম্বর হলো, 5 নম্বর হলো, এখানে উপনদীগুলো অর্থাৎ এখানে বড়শি বা আকশি নদীর উদাহরণ কি হবে, ইন্দ্রাবতী নদী, এক্সাম্পল ইন্ডিয়ার ইন্দ্রাবতী নদী গোদাবরী নদীতে মিশেছে তখন হয়েছে, গোদাবরী নদীতে যখন মিশেছে তখন হয়েছে। তারপরে ঝাড়খণ্ডের খড়কাই, খড়কাই নদী সুবর্ণরেখাতে মিলিত হয়ে হয়েছে, সুবর্ণরেখাতে মিলিত হওয়ার সময় হয়েছে। তারপরে বিহারের দক্ষিণ কোয়েল নদীতে কারো নদী মিশে এটা তৈরি হয়েছে, কোয়েল নদীতে, বিহারে কোয়েল নদীতে কারো নদী এরকম বাঁক নিয়ে মিশেছে। এরপরে আমরা পড়ব কি, যে হেরিংহার, হেরিংহার জলনির্গম প্রণালী কি, যে হেরিং মাছের মতো লাগবে, শিলাস্তরের আয়াম চ্যুতিরেখা দ্বারা তৈরি হবে, মনে রাখবে শিলাস্তরের আয়াম চ্যুতিরেখা দ্বারা তৈরি হবে, হেরিং হার বা হেরিং বোন, শিলাস্তরের আয়াম চ্যুতিরেখা দ্বারা এটা তৈরি হবে। কেমন হবে দেখাচ্ছি, এটা একটা প্রধান নদী এইরকম যাচ্ছে এখান দিয়ে, ঠিক আছে। এবার উপনদীগুলো কেমন করে মিশছে, উপনদীগুলো প্রধান নদীর সঙ্গে এরকম ভাবে মিশছে, শিলাস্তরের আয়াম বরাবর এই নদী প্রবাহিত হয়ে মিশছে এর সঙ্গে,
ঠিক আছে, লাল কালারের গুলো হলো কি এক একটা উপনদী, ব্লু কালার প্রধান নদীর। ঠিক আছে, এটাকে বলা হয় হেরিংহার জলনির্গম প্রণালী। নদীগুলো প্রধান নদীর সঙ্গে এইভাবে মিশছে। আর প্রধান নদী কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা শিলাস্তরের আয়াম চ্যুতিরেখা দ্বারা তৈরি হবে। শিলাস্তরের আয়াম চ্যুতিরেখা দ্বারা কি হবে? শিলাস্তরের আয়াম চ্যুতি রেখা দ্বারা তৈরি হবে। অর্থাৎ এই নদী নকশাগুলো কোন ধরনের বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু পরীক্ষায় দেওয়ার মতো সম্ভাবনা আছে। ঠিক আছে, আর উদাহরণ দিতে পারে, যেমন কোন নদীতে তৈরি হয়েছে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে কাশ্মীরের ঝিলাম, তারপরে ঘরঘরা, ঠিক আছে, কাশ্মীরের ঝিলাম ঘরঘরার ঝিলাম নদী ও ঘরঘরার উপনদী রাপ্তি নদীর ঊর্ধ্ব প্রবাহে দেখা যায়। কোশির উপনদী তামারকশিতে এই নদী নকশা দেখা যায়। ঠিক আছে, এরপরে আছে আমাদের বিনুনি রূপী নদী নকশা। 7 নম্বর হবে বিনুনি রূপী নদী নকশা। বিনুনি রূপী নদী। ঠিক আছে, বিনুনি রূপী নদী নকশা বলতে কি বোঝায়? যে এখানে কিছুটা দ্বীপ তৈরি হবে। ঠিক আছে, এটা কোথায় তৈরি হবে? বদ্বীপ প্রবাহে। এটা তৈরি হবে বদ্বীপ প্রবাহে। ঠিক আছে, এটা তৈরি হবে বদ্বীপ প্রবাহে, এটা তৈরি হবে। আর অসংখ্য শাখা নদী বিচ্ছিন্ন হয়ে পুনরায় প্রধান নদীর সঙ্গে মিশবে। ঠিক আছে, প্রধান নদীর সঙ্গে মিশবে। এখানে মেয়েদের চুলের মতো বিনুনির মতো অবস্থান করে। অর্থাৎ এখানে বলতে পারি যে বদ্বীপ প্রবাহে যে মূল নদী আছে একাধিক শাখা প্রশাখায় বিভক্ত হবে, আবার কিছু দূর যাওয়ার পরে আবার মিলিত হয়ে যাবে। এটাকে বলা হয় কি? বিনুনি রূপী নদী নকশা। এখানে ছবি আঁকলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এই টোটালটা হলো একটা নদী খাত, এই টোটালটা। ঠিক আছে, এর মাঝে এরকম চড়া পড়েছে এরকম। ঠিক আছে, এরকম চড়া পড়েছে, নদীর চর বলে সেই রকম, বা দ্বীপ। ঠিক আছে, এবার নদী যখন এখান দিয়ে যাচ্ছে, তখন এখানে যখন আসছিল, ধরে নাও নদী এইদিকে যাচ্ছে, এবার নদী যখন যাচ্ছে এখান দিয়ে, তখন নদী এইদিকে ভাগ হয়ে গেল। ঠিক আছে, দিয়ে আবার এইভাবে মিললো, আবার এইভাবে যাচ্ছে, এইভাবে আবার মিলিত হচ্ছে, ভাগ হচ্ছে আর মিলছে, এরকম করে
সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, এটাকেই বলা হয় কি বিনুনি রূপী নদী নকশা। ঠিক আছে, এটাই হলো বিনুনি রূপী নদী নকশা। বোঝা গিয়েছে? বেশ। বিনুনি রূপী নদী নকশা কোথায় তৈরি হবে? বদ্বীপ প্রবাহে তৈরি হবে। বিনুনি রূপী নদী নকশা বদ্বীপ প্রবাহে তৈরি হবে। এইভাবে সামনের দিকে এগিয়ে যাবে, এটাকে বলা হয় বিনুনি রূপী নদী নকশা। ঠিক আছে, আর আরেকটা আছে এখানে অ্যানাস্টোমোজিং। অ্যানাস্টোমোজিং নদী নকশা কি হবে? এখানে যে দ্বীপগুলো পড়লাম এগুলো অস্থায়ী দ্বীপ। ঠিক আছে, এই অস্থায়ী দ্বীপ সরেও যেতে পারে কোনো একটা সময়। এটা মেয়েদের চুলের মতো লাগে, চুলের বিনুনির মতো লাগে, লিখে দিই মেয়েদের চুলে বিনুনির মতো দেখতে লাগে। আর যত তিস্তা, তোর্ষা, মহানন্দা, গোদাবরী, কৃষ্ণা নদীর বদ্বীপে এই নদী নকশা দেখা যায়। ঠিক আছে, আর জটাজাল রূপী নদী নকশা বলতে কি বোঝায়? যে লাস্ট আমাদের এটা আরেকটু আমি পরে বলবো, এখন মোটামুটি সাধারণভাবে বলছি যে জটা জাল রূপী বা অ্যানাস্টোমোজিং জলনির্গম প্রণালী। এখানে কি হবে? সমভূমি বা বদ্বীপ প্রবাহে গড়ে ওঠা স্থায়ী বসতিযুক্ত দ্বীপের পাশে বিভক্ত নদী জলনির্গম প্রণালী। অর্থাৎ এখানে কি হয়েছে? এখানে মাঝে মাঝে এরকম স্থায়ী কি হয়েছে? স্থায়ী দ্বীপ তৈরি হয়েছে। ঠিক আছে, স্থায়ী দ্বীপ তৈরি হয়েছে। এই স্থায়ী দ্বীপগুলো দুপাশে বিভক্ত হয়ে নদীর জলনির্গম প্রণালী যাবে সামনের দিকে। দাঁড়াও ছবি দেখাই, একটা বাস্তব ছবি দেখায়, তবে ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে দেখো যে এখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছিল, এখান দিয়ে নদী যাচ্ছে, আর মাঝে মাঝে এই জায়গাগুলোতে একটা স্থায়ী দ্বীপ তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে স্থায়ী দ্বীপ তৈরি হয়েছে, এইগুলো চারপাশ দিয়ে নদী, দুপাশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় কি অ্যানাস্টোমোজিং জলনির্গম প্রণালী। ঠিক আছে, এখানে আমি যেটা আঁকলাম, এখানে কি হবে? এই যে এগুলো এক একটা স্থায়ী দ্বীপ। এবার নদী কি করবে? নদী এইখান দিয়ে প্রবাহিত হয়ে যাবে, একটা এখান দিয়ে প্রবাহিত হয়ে যাবে, এখান দিয়ে প্রবাহিত হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে যে নদী নকশা তৈরি হয় তাকে বলা হয় কি অ্যানাস্টোমোজিং জলনির্গম প্রণালী। ঠিক আছে, বেশ। তবে প্রত্যেকটা জলনির্গম প্রণালী তোমাদের চিত্র সহ ব্যাখ্যা করলাম। এইখানে ছবি দেখতে পাচ্ছ, অ্যানাস্টোমোজিং কি হবে? যে স্থায়ী দ্বীপকে অ্যাভয়েড করে যাবে। ঠিক আছে, সাধারণভাবে যদি বলি যে সুন্দরবন অঞ্চলে এই জলনির্গম প্রণালী বেশি দেখা যায়, সুন্দরবন অঞ্চলে। ঠিক আছে, সুন্দরবন অঞ্চলে এই জলনির্গম প্রণালী দেখা যায়। আমি লিখে দিই সুন্দরবনে দেখা যায়। বদ্বীপ প্রবাহে দেখা যায়, এটা বদ্বীপ প্রবাহে নদীর বদ্বীপ প্রবাহে। আর যে স্থায়ী বসতিযুক্ত দ্বীপ আছে তাকে তার দুপাশে যাবে, স্থায়ী বসতিযুক্ত দ্বীপের দুপাশে দিয়ে নদী প্রবাহিত হবে। এই যে লাল কালারের যে ডট ডট দিয়েছি সেগুলো কি স্থায়ী বসতিযুক্ত দ্বীপ। তবে বুঝতে পারলে যে জলনির্গম প্রণালী এবং জলনির্গম প্রণালী কত ধরনের হয়। এবার জলনির্গম প্রণালীর গুরুত্ব যদি বলি, সাধারণভাবে দুটো কথা বলে বুঝতে পারবে। কোন একটা জায়গায় জলনির্গম প্রণালী দেখে আমরা বুঝতে পারবো সেখানকার শিলাস্তরের গঠন কেমন। ঠিক আছে, আর একটা বিষয় যে জলনির্গম প্রণালীর গুরুত্ব, শিলাস্তরের গঠন কেমন,
ঠিক আছে। তারপরে শিলাস্তর কি ধরনের শিলা দ্বারা গঠিত, চ্যুতি বা দারণ আছে কিনা, তারপরে সেই জায়গায় ভূমিরূপের প্রকৃতি কেমন, এই জিনিসগুলো আমরা কি বুঝতে পারবো, জলনির্গম প্রণালী বিশ্লেষণ করে বুঝতে পারবো। ভূ অভ্যন্তরের শিলা লক্ষণ কেমন, ক্ষয়চক্রের কোন পর্যায়ে আছে, তারপরে প্রধান নদী, উপনদী, শাখা নদীর ক্রম নির্ণয় করতে পারবো। তাই আমরা কি বললাম, যে কঠিন কোমল শিলাস্তরের ক্রম, প্রধান নদী, উপনদী, শাখা নদীর ক্রম জানতে পারবো। এখানে শিলাস্তরের বিন্যাস হবে, কঠিন এবং কোমল শিলাস্তরের বিন্যাস। তারপরে আমরা বুঝতে পারবো এখানে যে নদ নদীর বিস্তার বা ঘনত্ব কেমন, নদীর ঘনত্ব কেমন, নদীর ঘনত্ব কেমন, ক্ষয়চক্রের কোন পর্যায়ে আছে, ক্ষয়চক্রের কোন পর্যায়ে আছে, এইগুলো আমরা জানতে পারবো। তাই জলনির্গম প্রণালী বিশ্লেষণ করা বা স্টাডি করা জরুরি। ঠিক আছে, বোঝা গেছে। ভূমিরূপের প্রকৃতি জানতে পারবো, ভূমিরূপের প্রকৃতি জানতে পারবো, ভূতাত্ত্বিক গঠন কেমন সেটা জানতে পারবো, অর্থাৎ শিলাস্তরে কতটা ফাটল, চ্যুতি, দারণ, ভূতাত্ত্বিক গঠন, ভাঁজ আছে কিনা, ভাঁজ, চ্যুতি, দারণ আছে কিনা আমরা জলনির্গম প্রণালী করেই জানতে পারবো বা বিশ্লেষণ করে জানতে পারবো। ঠিক আছে, তবে বুঝতে পারলে টোটাল ক্লাসটা, যদি সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাবে, আর চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আমি তোমাদের সিলেবাস ভিত্তিক ক্লাস করাবো। এরপরে নদী সংক্রান্ত কি ক্লাস করাবো, নদীর বিভিন্ন যে ক্ষয় কার্যের ধরন এবং উচ্চ গতিতে এবং মধ্যগতি এবং নিম্ন গতিতে ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে যে ভূমিরূপ তৈরি হয় সেগুলো সম্পর্কে। তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।